নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আপনারা জানেন পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট মিটেছে, তারপর একটা মাস এখনো হয়নি এবং এই এক মাসের মধ্যে রাজ্যের প্রধান বিরোধী দল প্রাক্তন শক্তি যারা ছিল শাসক দল হিসাবে, তারা সম্পূর্ণ তাদের দলটাই ভেঙে গেল। এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে দলের প্রতীক সেটাকে বাঁচাতে পারবেন কিনা সেই অবস্থায় এসে দলটা দাঁড়িয়েছে। অর্থাৎ বারংবার আমরা যে কথাটা বলতাম একদম সরাসরি আমরা শুনতেও পেয়েছি যে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তৃণমূল কংগ্রেসের নীতি নেই। তৃণমূল কংগ্রেসের নীতি জিজ্ঞেস করলে তাদের নেতারা বলে আমাদের নীতি মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো মানুষ কোনোদিন কোনো দলের নেতা এবং তিনি নীতি সেটা হতে পারেন না। মানুষ দলের নেতা হতে পারেন কিন্তু নীতি হতে পারেন না। নীতি একটা আদর্শ, এবং সেই আদর্শটা যাদের সঙ্গে থাকবে সেই দল পরবর্তীতেও টিকে থাকবে। সেই আদর্শের নতুন নতুন করে সমঝদার তৈরি হবে, সেই আদর্শের নতুন নতুন করে সমালোচক তৈরি হবে, এবং সেই জায়গা থেকেই তারা টিকে থাকবে। কিন্তু যে দলের কোনো নীতি নেই, যে দলের কোনো আদর্শ নেই, তারা যে টিকে থাকতে পারবে না, সেই জায়গাটাই কিন্তু আজকে ঘটলো। এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় মাত্র কয়েকটা দিন তার রোল প্লে করার সুযোগ পেলেন, কিন্তু তার পরবর্তীতে এই মুহূর্তে একদম 60 জন তৃণমূল কংগ্রেস বিধায়ক যারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসলেন, মোট 80 জন জিতেছিলেন, তার মধ্যে মাত্র 20 জন থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, আর বাদবাকি 60 জন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল সেটা একটা নতুন তৈরি করলেন, এবং তৈরি করে সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারা বিরোধী দলনেতা হিসেবে গ্রহণ করলেন। 80 জনের মধ্যে যখন 58 থেকে 60 জন বিধায়ক তারা একদম সরাসরি সই করে স্পিকারের কাছে একটা চিঠি জমা দিয়েছেন, এবং সেখানে তারা জানিয়েছেন যে তাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের কারোরই কিন্তু বিধায়ক পদ চলে যাবে না, দলত্যাগ বিরোধী আইন তাদের ওপর কিন্তু লাগু হবে না। কেন লাগু হবে না সেটা আপনাদেরকে বলি। তার কারণটা হচ্ছে এই যে 80টা সংখ্যাটা, 80 সংখ্যার মধ্যে যদি 2/3 অর্থাৎ 52 জন একদিকে থাকেন এবং 52 জন যদি সম্পূর্ণ দলটা ছেড়ে চলে যান, তাহলে কিন্তু এই দলত্যাগ বিরোধী আইন তাদের বিরুদ্ধে লাগু করা যায় না ভারতের সংবিধান অনুযায়ী। রিসেন্টলি আপনারা দেখেছেন রাঘব চাড্ডা তিনি আম আদমি পার্টি ছেড়ে 7 জন সাংসদকে বের করে নিয়ে চলে গিয়েছেন, এবং 10 জনের মধ্যে 7 জন যখন বেরিয়ে গেলেন তারা কিন্তু তাদের কোনো মতেই যে সাংসদ পদ সেটা হারালেন না, এবং সেই সাংসদ পদটা হারালেন না তো বটেই, তারা একদম সরাসরি বিজেপি জয়েন করলেন। কিন্তু এই ক্ষেত্রে ছবিটা অন্য হলেও সম্পূর্ণ দলত্যাগ বিরোধী আইন কিন্তু তাদের ওপর লাগু হওয়ার কোনো জায়গা নেই, কারণ 80 জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দল থেকে সরে গেলেন। অর্থাৎ সম্পূর্ণ বিশাল একটা প্যাটার্ন, যে প্যাটার্নটা আমরা মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখতে পেয়েছি। মহারাষ্ট্রের দুখানা দল এইরকম ভাবে কিন্তু সম্পূর্ণ টুকরো টুকরো হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে আমাদের যে দলটার কথা মনে পড়েই অবশ্যই রিসেন্টের ঘটনা, একদম শিবসেনা, উদ্ধব ঠাকরে শিবসেনা, সেই শিবসেনা একদম তার হাত থেকে চলে গেল একনাথ শিন্ডের কাছে, এবং শুধু চলে গেল বলতে তার একদম যে প্রতীক ছিল সেই প্রতীক চিহ্ন শুদ্ধ চলে গেল তার কাছে, এবং তিনি নতুন প্রতীক নিয়ে তার পরবর্তী ভোটগুলো লড়াই করছেন, তার ছেলে তার হয়ে লড়াই করছেন ইত্যাদি ঘটনা। কিন্তু এই যে শিবসেনা সেইটা ভেঙে যাওয়ার পেছনেও অন্যতম একটা মূল কারণ হিসেবে কিন্তু অবশ্যই এসেছিল যে পরিবারতন্ত্রের একটা ক্যাপচার চলছিল। দল শুদ্ধ চালাবে যারা পরিবারের মানুষজন, অর্থাৎ উদ্ধব ঠাকরের পরে দলের নেতা হয়ে উঠছিলেন আদিত্য ঠাকরে তার ছেলে, কিন্তু অন্যদিকে একনাথ শিন্ডে সেটা তিনি মেনে নিতে চাননি, তাই তিনি দল ছেড়ে চলে গিয়েছিলেন। একই ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম এনসিপি তৈরি হয়েছিল কংগ্রেসকে ভেঙে, শরদ পাওয়ার তৈরি করেছিলেন, কিন্তু সেই দল শেষ পর্যন্ত তিনি টিকিয়ে রাখতে পারলেন না। তার কারণ তার দলের সাথেও একই ছবি ঘটেছিল। আমরা দেখতে পেয়েছিলাম অজিত পাওয়ার তার ভাইপো ছিলেন, পরবর্তীতে একদম সরাসরি সেই অজিত পাওয়ার তার এনসিপি ছেড়ে নতুন দল তৈরি করেন, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পেলাম একটি প্লেন দুর্ঘটনায় তার মৃত্যু হলো। সেই একই প্যাটার্ন কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একদম গঠিত হলো, এবং অবশ্যই এই ধরনের যে একটা সম্পূর্ণ তাসের ঘরের মতন ভেঙে যাবে তৃণমূল কংগ্রেস মাত্র এক মাসের মধ্যে। 4 মে রেজাল্ট বেরিয়েছে, 3রা মে
তেসরা মে এই সময় এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ জয়ের আশা করছে, সম্পূর্ণ তারা জয়ের স্বপ্ন দেখছে, চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন তেমন স্বপ্ন দেখছে। আর ঠিক তার 1 মাস পরে সেই দলটার আর কোনো অস্তিত্ব থাকলো না, সেই অবস্থা তৈরি হলো। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো রাস্তায় নামছেন, কিন্তু সেই রাস্তায় নামা এবং তার পেছনে ফলোয়ার্সদের যে সংখ্যা সেটা যে দিনে দিনে কমছে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একদম দৃশ্যমান একটা ছবি ছিল, এবং সেই ছবিটাই কোথাও গিয়ে কিন্তু একদম তৃণমূল কংগ্রেসকে টুকরো টুকরো করে দিল। মাত্র 1 মাসের ব্যবধান, এবং সেখান থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আপনারা ভাবুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিআইএম থেকে বহিষ্কৃত একজন সাংসদ ছিলেন তৎকালীন সময়। তার পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করেন। 2020 সালে তৃণমূল কংগ্রেস জয়েন করে তার পরবর্তীতে তিনি একদম আইএনটিইউসি সেটার মাথায় তাকে বসানো হয়, সেই দায়িত্ব তিনি পালন করছিলেন। 2024 সালে জহর সরকার যখন সাংসদ পদ ছেড়ে দিলেন রাজ্যসভায়, তখন তাকে পাঠানো হলো রাজ্যসভায়। পরবর্তীতে এই 2026-এ তিনি উলুবেড়িয়া থেকে জিতে এসেছেন। কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনকার দল, 1998 সালের দল, সেখানে সেই দলটাকে ভেঙে ফেললেন। সেটা কিন্তু অবশ্যই কোথাও একটা ইঙ্গিত করছে পরিবারতন্ত্রের যে বারবারন্ত, পরিবারতন্ত্রের যে একটা রীতিমতন সমস্তটা কন্ট্রোল করার চেষ্টা, সেখান থেকে কিন্তু দলে দলে মানুষজন বেরিয়ে যাচ্ছেন, এবং কোথাও কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের উপর তাদের যে রাগটা, যারা বেরিয়ে গিয়েছেন তাদের রাগটা কিন্তু তারা সবাই উগরে দিচ্ছেন। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং তাকে নিয়ে আমাদের কারোর কোনো অসুবিধা নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা নেতা হিসেবে মানতে নারাজ, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে তার যা দক্ষতা সেটা খুব একটা গঠিত নয়, এবং রাজনৈতিকভাবে তার যে গ্রহণযোগ্যতা সেটাও খুব একটা সুগঠিত নয়। তো সেই জায়গাটা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তুলছেন তারা। এবং যদি তৃণমূল কংগ্রেস জিতে যেত, যদি তৃণমূল কংগ্রেস জিতে যেত, আমরা কি শুনতে পেতাম? আমরা শুনতে পেতাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন সাংসদ হলেন তখন তিনি বলছেন বারংবার তব চরণে নত মাথা, এই কথা ছিল তার মুখে। কিন্তু যেই হেরে গেল, সম্পূর্ণভাবে তার সমস্ত একটা রাগ ক্ষোভ উগরে দিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। অর্থাৎ কোথাও গিয়ে একটা সাপ্রেশন ছিল দলের মধ্যে, সুযোগ পেতেই সেটা বেরিয়ে এসেছে। জাভেদ খানের মতন লোক, জাভেদ খানের মতন মানুষ, যারা 2006 সালে ভরা বাম জমানাতেও একদম রীতিমতন 30খানা সিট পেয়েছিল তৃণমূল কংগ্রেস, তার মধ্যে জাভেদ খান একজন, সেই জাভেদ খান পর্যন্ত দল ছেড়ে চলে গেলেন। সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বারংবার বলছেন আমি দিল্লিতে যাব, আমি বিভিন্ন রাজ্যে প্রচারে যাব, কিন্তু সেই জায়গা থেকে তার দলই যদি ক্ষমতায় না থাকে, তার দলের যদি কোনো অস্তিত্বই না থাকে, তাহলে তো সেটার আর কোনো মানে হয় না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পারছেন যে এই যে সামগ্রিক পটচিত্রটা তৈরি হচ্ছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তিনি গত পরশুদিন একটি ফেসবুক লাইভ করেন, যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল থেকে একদম বহিষ্কার করে দেওয়া হয়। সেই সময় তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি আমি তাড়িয়ে দিই তাহলে এই মুহূর্তে তারা আবার ফিরে আসবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সবার মধ্যে এত কেন অস্বস্তি তৈরি হচ্ছে, সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় রেকটিফাই করলেন না কেন? এই প্রশ্নগুলো তো উঠবেই এই মুহূর্তে। ঠিক যেমন ভাবে এনসিপি প্রধান শরদ পাওয়ার আর সুপ্রিয়া সোলে ছাড়া এই মুহূর্তে এনসিপির খুব একটা অস্তিত্ব কারোর মধ্যেই দেখা যায় না, তাদের সাংগঠনিক কোনো অস্তিত্বই নেই। ঠিক যেমন ভাবে আমরা দেখতে পেয়েছি যে উদ্ধব ঠাকরে আর তার ছেলে আদিত্য ঠাকরে ছাড়া এই সামগ্রিক দল শিবসেনা যে দল, তাদের মধ্যে কোনো অস্তিত্ব নেই, টুকরো টুকরো হয়ে গেছে। রাজ ঠাকরে আলাদা পার্টি তৈরি করে নিয়েছেন, একনাথ সিন্ডে আলাদা পার্টি তৈরি করে নিয়েছেন। ঠিক একই ভাবে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া এই মুহূর্তে আর সামগ্রিক যে পার্টিটা, তার কোনো অস্তিত্ব পরবর্তীতে থাকবে তো? এবং ইন্ডিয়া অ্যালায়েন্স কিন্তু এই মুহূর্তে তাদের বড়সড় একটা শক্তিকে হারালো, এবং তৃণমূল কংগ্রেস অচিরেই যে লোকসভাতে দুর্বল হতে চলেছে সেটা কিন্তু এই মুহূর্তে বলে দেওয়াই যায়, কারণ তাদের কোনো অস্তিত্বই তো থাকবে না। সেই জায়গাটা নিয়ে কিন্তু অবশ্যই এই মুহূর্তে রাহুল গান্ধীর আরো একটু নতুন ভাবে ভাবনা চিন্তা করা উচিত। তার কারণ তিনি যেভাবে এগোচ্ছিলেন, গত 2 বছর ধরে যেভাবে এগোচ্ছিলেন, তৃণমূল কংগ্রেস সরে যাওয়া, ডিএমকে দল সরে যাওয়া, তার পরবর্তীতে তারও এগোনোটা কিন্তু বেশ খানিকটা চাপই তৈরি হবে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন। যে এই মুহূর্তে একটা পার্সপেক্টিভ তৈরি করা, একদম মহারাষ্ট্রে পরপর আমরা যেভাবে দেখতে পেয়েছি যে
শাসক কে হবে সেটাও আমরা ঠিক করব, বিরোধী কে হবে সেটাও আমরা ঠিক করব। নাহলে শোভনদেব চট্টোপাধ্যায় তিনি তো বিরোধী হিসেবে একদম নির্বাচিত হয়েছিলেন, তার পরবর্তীতে কেন এটাকে নিয়ে একটা জলঘোলা হলো, সেখান থেকে তৃণমূল কংগ্রেস ভেঙে গেল? এটাও কি কোথাও গিয়ে একটা নতুন পার্সপেক্টিভ তৈরি করার চেষ্টা নয়? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন ডক্টর বাংলা, অবশ্যই ডক্টর বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং জয়েন করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। ধন্যবাদ।